ডক্টর ইউনূস পৃথিবীব্যাপী স্বীকৃত এবং প্রতিষ্ঠিত একজন ফিলোসফার হিসেবে তিনি শুধু বাংলাদেশ নয়, তিনি সারা পৃথিবীর মানুষকে স্বপ্ন দেখান। পৃথিবীর যে সমস্ত জায়গায় যে সমস্ত মানুষ, যে সমস্ত নেতা সমস্যায় পড়েন, তাদের বহুজনকে তিনি সেই সমস্যা থেকে উত্তরণের পরামর্শ দেন। এই পরামর্শটি তিনি জনে জনে গিয়ে দেন না, এই পরামর্শটি তার কাছে নিতে আসে। বহু মিথ আছে এই জায়গাটিতে, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ফিলোসফিক্যাল বক্তব্য শোনার জন্যে। সেই ডক্টর মোহাম্মদ ইউনূস এখন ঘটনাক্রমে বাংলাদেশের প্রধান অ্যাডমিনিস্ট্রেটর, প্রধান প্রশাসক, প্রধান উপদেষ্টা। তার হাতে এখন বাংলাদেশ, এই বাংলাদেশ এখন তিনি পরিচালনা করছেন। বিশাল বিপুল প্রত্যাশা যে তিনি দায়িত্ব নিয়েছেন, 1.5 মাস মতো হয়েছে। সারা দেশের মানুষ বিশ্বাস করেছিলেন যে ডক্টর ইউনূস যদি দায়িত্ব নেন তাহলে তিনি এসে তার জীবনের সমস্যার সমাধান করে দেবেন। এটা ইন্ডিভিজুয়াল প্রতিটি মানুষের ধারণা, প্রায় প্রতিটি মানুষের ধারণা যে ডক্টর ইউনূস এসেছেন, এসে তিনি একটা ম্যাজিক দেখাবেন এবং ম্যাজিক দেখিয়ে পুরো বাংলাদেশের চেহারা পরিবর্তন করে দেবেন। এটা বাংলাদেশের মানুষের ধারণা। এটা সম্ভব কি সম্ভব না সেটা আরেকটা আলোচনা, কিন্তু বাংলাদেশের মানুষের ধারণা যে যেহেতু তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যেহেতু পৃথিবীতে এত বিখ্যাত, তিনি যেহেতু পৃথিবীর এত রকমের সমস্যার সমাধান দেন, তিনি যেহেতু মানুষকে স্বপ্ন দেখান, তিনি যেহেতু মানুষের কি বলবো যে ভাগ্যের উন্নয়ন করেন, তো সেই মানুষটি যখন বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন তখন নিশ্চয়ই বাংলাদেশের জনমানুষের ভাগ্যের পরিবর্তন হবে, এটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করেছেন। এখন প্রশ্নটা হচ্ছে যে সেই বিশ্বাসের জায়গাটা ডক্টর মোহাম্মদ ইউনূস পূরণ করতে পারছেন কি না, পারবেন কি না, এখানে সেই আলোচনায় যাব। এখানে একটা কথা বলে রাখা দরকার যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এখন একটা পরিচিতি তৈরি হয়েছে, যেটা তিনি একজন ফিলোসফার, তিনি কথা বলেন, তিনি যেটা বললাম যে তিনি স্বপ্ন দেখেন, সেই সবই ঠিক আছে। পৃথিবীতে তিনি সেভাবেই পরিচিতি পেয়েছেন। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, পৃথিবীর সবচেয়ে বড়লোক, বিত্তবান বা সবচেয়ে ধনী ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলেন 1 ঘন্টা 45 মিনিট, 2 ঘন্টা। ওই ব্যক্তি, ধনী ব্যক্তি, ওই ব্যক্তি দর্শক আসনে বসে 1, 1.5, 2 ঘন্টা ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা শোনেন। এটা আমার কাছে একটা বিস্ময়। বিল ক্লিন্টন তো ভালো বক্তাদের একজন, তিনিও তার কথা শোনেন। বিল গেটস সবচেয়ে ধনীদের একজন, তিনি বসে তার কথা শোনেন। এটা কেন শোনেন? আমি যত দেখেছি তত বিস্মিত হয়েছি। তো এই যে কথা বলা, ফিলোসফি, তার ফিলোসফিক্যাল অবস্থান জানা, বোঝা, শোনা, এটা তো একটা দিক। এখন এই পরিপ্রেক্ষিতে আমাদেরও ধারণা হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্ভবত শুধু কথা বলে মানুষকে প্রভাবিত করেই বা অনুপ্রাণিতই করেন। এটা ঠিক যে তিনি কথা বলে অনুপ্রাণিতই করেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনের শুরুটা কিন্তু হয়েছিল একেবারে মাঠ পর্যায় থেকে। ওই যে বলে না যে বহু চটির তলা তিনি ক্ষয় করেছেন। ধরুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিনি যখন শিক্ষক, আমেরিকা থেকে ফিরে এসেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসেছেন, ফিরে এসেই কিন্তু তিনি গ্রামীণ ব্যাংক শুরু করেননি। তখন ওই অঞ্চলের মানুষের দুঃখ কষ্ট দুর্দশা দেখে কৃষকদেরকে তিনি, ভূমিহীনদের তিনি সংগঠিত করেছিলেন, তাদেরকে নিয়ে তেভাগা পদ্ধতিতে চাষাবাদের উদ্যোগ নিয়েছিলেন। তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তার শিক্ষার্থী এবং তিনি নিজের শিক্ষক সহ ওই মাঠে নেমে কিন্তু নিজেরা কাজ করতেন। ডক্টর মোহাম্মদ ইউনূস ওই পর্যায়ের থেকে আস্তে আস্তে উঠে এসে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন। সেটা লম্বা ইতিহাস, আজকের এই আলোচনাটিতে বলবো না। এতটুকু বললাম এই কারণেই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনের শুরুটা কিন্তু একেবারে মাঠ থেকে, কাদা থেকে, মাটি থেকে। তেভাগা পদ্ধতির আন্দোলন তিনি ওই অঞ্চলে চালু করেছিলেন। যে কেউ খোঁজ নিতে গেলে দেখতে পারবেন। যারা সমালোচনা করেন তা বা বিষোদ্গার করেন তাদের কথা তো আলাদা, তারা তো পূর্ব নির্ধারিত একটা সিদ্ধান্ত অনুযায়ী সেটা করেন, অসুবিধা নেই, মানুষের তো সমালোচনা হতেই পারে। এখন প্রশ্ন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে ফিলোসফিক্যাল অবস্থান, ফিলোসফিক্যাল তার যে দর্শন প্রচার,
সেই দর্শন প্রচারের জায়গাটাতে তিনি পৃথিবীতে ইতিমধ্যেই একটা মানে বহু ঘটনা আছে যে তিনি মিথে পরিণত হয়েছেন। যেমন তার কাছ থেকে এত গল্প শুনেছি, এটা দু একটা জিনিস নোট করা আছে আমার, আর অধিকাংশই আমি নিজেও অনেকটা বলতে গেলে আগে পরে হয়ে যায়। যদি ভুল স্মৃতি যদি ভুল করে না থাকে, এখন এই কথাটা বলা যায় এই কারণে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস জীবিত আছে। যে কলম্বিয়ার একজন মেয়র, তার ওই অঞ্চলে খুব ভালো কফি চাষ হতো। তো হঠাৎ করে দেখা গেল কোনো একটা কারণে সেখানে কফি চাষে বিপর্যয় দেখা দিয়েছে। বিপর্যয় দেখা দেওয়ার পরে ওই অঞ্চলের মানুষ কাজ হারিয়ে ফেলেছে, ওই অঞ্চলে অভাব অনটন দেখা দিয়েছে, তরুণরা মাদকাসক্ত হয়ে পড়েছে, তাদের কাজ নাই। মেয়র খুবই চিন্তিত যে তার এই সমস্যার সমাধান কি। ডক্টর ইউনূস একবার মার্কিন যুক্তরাষ্ট্রে গেছেন, আমেরিকায় গেছেন, সেখানে তিনি অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন, কিন্তু কলম্বিয়ার ওই মেয়র তার সঙ্গে দেখা করার জন্য সময় চাইছেন, তিনি সময় দিতে পারছেন না। পরে একদিন সময় দিলেন, সকালের নাস্তার সময়ে যে সময়টুকু, সেখানে 15 মিনিট বা 20 মিনিট যে নাস্তার সময়, সেই নাস্তা করতে করতে তার সঙ্গে কথা হবে। সেখানে যখন এই কলম্বিয়ার মেয়রের সঙ্গে কথা হয়েছিল, কথা হওয়ার পরে তিনি তখন তাকে সামাজিক ব্যবসার একটা বুদ্ধি দিয়েছিলেন, এবং সেই মেয়র সামাজিক ব্যবসা করে ওই অঞ্চলে মোটামুটিভাবে আবার এক ধরনের স্বস্তি ফিরিয়ে এনেছে। আরও বিস্তারিতভাবে এটা বলা যায়, ডক্টর মোহাম্মদ ইউনূস একটা সাক্ষাৎকারে এই কথা বলেছিলেন, বলেছিলেন। তো এই কথাটা বললাম এই কারণে যে তিনি বহু সমস্যার সমাধান দেন পৃথিবীর বহু মানুষের। ধরুন জাপানের সবচেয়ে বড় ব্যবসায়ীদের একজন ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানে এসেছেন। আমি এখন জাপানে অবস্থান করছি, জাপানে থেকেই কথা বলছি। ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানে এসেছেন একবার। সেই ব্যবসায়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলবেন, দেখা করবেন, তার সময় চাইবেন, তার কিছু বিষয় নিয়ে তার পরামর্শ নেবেন, কিন্তু কোনোভাবেই স্কেডিউলে মেলানো যাচ্ছে না, সময়ে মেলানো যাচ্ছে না। তখন ডক্টর ইউনূস টোকিও থেকে সম্ভবত হিরোশিমা বা কোনো একটা জায়গাতে, সেখানে তার একটা বক্তৃতা ছিল, সেখানে যাচ্ছেন। ওই যে প্লেনের ভেতরে যে সময়টুকু পাওয়া যাবে, ওই সময়টুকুকে কাজে লাগানোর জন্য ডক্টর ইউনূস যে ফ্লাইটে হিরোশিমা যাচ্ছিলেন বা অন্য কোথাও যাচ্ছিলেন, ঠিক একই সময়ে ওই ব্যবসায়ীরাও ওই ফ্লাইটের টিকিট কাটে, এবং উড়োজাহাজের ভেতরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তাদের কথা হয়, কথা তাদের বলতেই হবে। অর্থাৎ এই পর্যায়ের মিথে পরিণত হয়েছেন। এই সমস্ত এত গল্প আছে, আমি নিজে তার কাছ থেকে এত গল্প শুনেছি, আমরা এত গল্প শুনেছি এবং এত ঘটনা প্রত্যক্ষদর্শী ছিলাম যে আমি জানি না ডক্টর মোহাম্মদ ইউনূস যখন থাকবেন না এই পৃথিবীতে, আমরা তো কেউই থাকবো না, তখন এই সমস্ত গল্প বলতে গেলে কতজন বিশ্বাস করবেন, কতগুলো ঘটনা বিশ্বাস করবেন আমি জানি না। আমার ধারণা অনেকগুলোকেই অনেকে মনে করবেন যে এগুলো আমরা অসত্য কথা, এগুলো আমরা বানিয়ে বলছি। যাই হোক, সেটা তো অন্য সময়, অন্য ব্যাপার। এখন আসি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, যেটা দিয়ে আলোচনাটা শেষ করা দরকার। বাংলাদেশে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশটা পরিচালনা করার দায়িত্ব পেয়েছেন, তখন বাংলাদেশের বয়স 53 বছর। এই 53 বছরের 15 বছরেরও অধিক, 1.5 দশকেরও অধিক সময় দেশ পরিচালনা করেছেন বলা ভুল, ক্ষমতা ভোগ করেছেন শেখ হাসিনা। এই শেখ হাসিনা ক্ষমতা ভোগ করতে গিয়ে, 1.5 দশকে ক্ষমতা ভোগ করতে গিয়ে যা করেছেন সেটা আপনারা জানেন, বললে পুনরাবৃত্তি হবে, কিন্তু তারপরেও একটু বলা দরকার। ব্যাংকিং খাত, আর্থিক খাত, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, মানে এহেন কোনো কিছু নাই যেটা অক্ষুণ্ণ রেখে গেছেন। কোনো প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন সহ কোনো প্রতিষ্ঠান, সব কিছুকে তিনি একেবারে মানে ধ্বংস করে দিয়ে গেছেন। সবচেয়ে বড়ভাবে ক্ষতি করেছেন আর্থিক খাতের, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়ে গেছেন, ইত্যাদি বহু কথা বলা যাবে, আগে বলেছি, সেটা এখানে আর পুনরাবৃত্তি না করি। তো সেরকম একটা ভঙ্গুর, রিজার্ভ নাই, ডলার সংকট, এরকম একটা জায়গাতে ডক্টর ইউনূস দায়িত্ব পেয়েছেন। আদানির কাছ থেকে বিদ্যুৎ কিনছেন, ভারতের আদানির কাছ থেকে বিদ্যুৎ কিনছেন, সেখানে 100 কোটি ডলার মতো বাকি পড়ে গেছে। এই বাকিটা কেন পড়েছে আপনি একবার বলেন তো, যে বাকিটা শেখ হাসিনা কেন রেখে পালালেন? আপনি যে বিদ্যুৎ ব্যবহার করেন, বাংলাদেশের নাগরিক হিসেবে আমি যে বিদ্যুৎ ব্যবহার করি, আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি, সেই বিদ্যুতের বিল কি আপনি কখনো বাকি রেখেছেন? বাকি রাখেন নাই। তাহলে আমি আপনি বিদ্যুতের বিল দিলাম, আমরা আপনারা বিদ্যুতের নিয়মিত বিল পরিশোধ করলাম, তাহলে আদানিকে বিদ্যুতের বিল পরিশোধ করা হলো না কেন? অন্যান্য বিদ্যুতের বিল পরিশোধ করা হলো না কেন? এই জায়গাটাতে একটা ভয়াবহ রকমের লুটপাট চলেছে। তো এই লুটপাট করে শেখ হাসিনা পালিয়ে গেলেন, ডক্টর ইউনূস দায়িত্ব পেলেন একটা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে।
পালানোর আগে শেখ হাসিনা হাজারখানেক মানুষ হত্যা করে গেলেন, রক্তাক্ত বাংলাদেশ রেখে গেলেন। এখন সেরকম একটি জায়গাতে ডক্টর ইউনূস যখন দায়িত্ব নিলেন তখন সমাজের বিভিন্ন জায়গা থেকে দাবি আসতে থাকলো, বঞ্চিত মানুষ দাবি করতে থাকলেন। তাদের দাবিগুলো যে অযৌক্তিক তা নয়, কিন্তু কারা ১.৫ দশকেরও বেশি সময় পুলিশের গুলির সামনে দাঁড়াতে পারেননি, কথা বলতে পারেননি, এখন তারা কথা বলতে এসেছেন যে তাদের এখন দাবি মানতে হবে। কেন মানতে হবে? কারণ শেখ হাসিনা ছিলেন নির্দয় নিষ্ঠুর শাসক, ডক্টর মোহাম্মদ ইউনূস মানবিক দেশ পরিচালনাকারী। তো তারা মনে করছেন, মানুষ মনে করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দাবিটি উত্থাপন করলে তিনি মানবিকতার সঙ্গে, সংবেদনশীলতার সঙ্গে তার দাবিটি বিবেচনা করে পূরণ করবেন। কিন্তু একটা রাষ্ট্র বা একটা রাষ্ট্র যিনি পরিচালনা করেন তার তো ক্ষমতার সীমাবদ্ধতা আছে, আর্থিক সীমাবদ্ধতা আছে। ইচ্ছে করলেই যে কোনো সমস্যার সমাধান করা যায় না, তিনি এই কাজগুলোও করতে পারছেন না, সবগুলো করতে পারছেন না, সময় চাইছেন, কাজ শুরুই করতেই তার সমস্যা হয়ে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিত্ব কেমন যেরকম জাতিসংঘে এবারে দেখলেন, বিশ্ব নেতাদের মধ্যে যে শোরগোল পড়ে গেল তাকে নিয়ে, এটা তো একটা বিস্ময়কর। বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের কোনো একটা দেশের রাষ্ট্রনায়ককে নিয়ে এই রকম হইচই, এই রকম সংবর্ধনা, এই রকম অভিবাদন, এটা একটা বিরল ঘটনা। যাই হোক, যে জায়গাটাতে ফিরে আসি, ডক্টর মোহাম্মদ ইউনূস সেই বাংলাদেশের দায়িত্ব পেয়েছেন। এখন তাকে আর্থিক খাত সংস্কার করতে হবে, নির্বাচন সংস্কার করতে হবে, সংবিধান পরিবর্তন করতে হবে, বা পরিবর্তন নয়, সংবিধান পুনর্লিখন করতে হবে। ৬টি কমিশন করে দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সমস্যা কোনটা হচ্ছে? সমস্যা হচ্ছে গত ১.৫ দশক ধরে কথা বলার সুযোগ ছিল না আমাদের। আমরা অনেক কথা হয়তো জোর করে বলতাম, কিন্তু বিশাল বড় ঝুঁকি নিয়ে। অনেকেই কথা বলতেন না। তো এখন যেহেতু সবাই কথা বলতে পারছেন, এই কারণে ডক্টর ইউনূস ১.৫ বছর, দেড় মাসের মতো সময় দায়িত্ব নিলেও যারা সমালোচনা করছেন তাদের মনে হচ্ছে যে এরা মনে হয় সে ডক্টর মোহাম্মদ হয়তো ১.৫ দশক ধরে ক্ষমতায় আছেন। তো সেই জায়গাটিতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে এখন প্রশ্ন হচ্ছে এটা যে তিনি ভালো ফিলোসফার, তিনি একজন দার্শনিক, কিন্তু তিনি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ভালো করছেন কিনা, ভালো করবেন কিনা। এখন ভালো করছেন কিনা, ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে তো আর সব কাজ করবে না, তিনি কাজ করাবেন তার যে উপদেষ্টারা আছে। তার যে উপদেষ্টারা আছে সেটা নিয়ে কথা আছে, আলোচনা আছে। অনেকেই আলোচনা এবং সমালোচনা করছেন যে বাছাই করার ক্ষেত্রে আরও বিচক্ষণতার পরিচয় দেওয়া দরকার ছিল, অমুককে নেওয়া দরকার ছিল, অমুককে কেন নিল না, অমুককে কেন নিল, ইত্যাদি ইত্যাদি। এখানে খুব পরিষ্কার কথা হচ্ছে, যিনি কাজ করবেন তিনি তার পছন্দের মানুষকে নিয়েই কাজ করবেন, তার উপরে যার আস্থা আছে তিনি তাকে নিয়েই কাজ করবেন। ডক্টর ইউনূসও তাই করেছেন। যদি কাজ করতে গিয়ে মনে হয় যে হ্যাঁ একে নেওয়া হয়েছিল এই কারণে তিনি পারছেন না, নিশ্চয়ই এখানে পরিবর্তনের সুযোগ আছে, সেটা হয়তো পরিবর্তন হবে, কিন্তু তাকে কাজ করার সুযোগ দিতে হবে, তিনি কাজ করবেন। এখন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস সফল হবেন কি হবেন না, তার সফল হওয়া না হওয়ার উপরে নির্ভর করছে বাংলাদেশ সফল হবে না ব্যর্থ হবে। প্রথমত কথা, বাংলাদেশের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই। দ্বিতীয়ত কথা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সফল হতেই হবে। প্রশ্ন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে সফল হতে চাইছেন কিনা, সফল হবেন কিনা। নিশ্চয়ই তিনি সফল হতে চাইছেন, কিন্তু তার সীমাবদ্ধতাটা কি, তার সমস্যাটা কি? তার সীমাবদ্ধতা হচ্ছে তিনি একজন মানবিক মানুষ। বাংলাদেশের মতো দেশের শাসকদের হতে হয় নির্দয় এবং নিষ্ঠুর। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্দয়ও নন, নিষ্ঠুরও নন। তিনি সংবেদনশীল মানুষ, তিনি সবাইকে নিয়ে চলতে চান, তিনি সবার সমস্যার সমাধান করতে চান একবারে। এটা হয়তো বা তার জন্য একটা বড় সমস্যা। দেন যমুনায় তিনি থাকছেন, যমুনার সামনে গিয়ে ২০০ মানুষ মিছিল করছে, ২০০ মানুষ অবস্থান নিয়ে বসে আছে, তো এটাকে তিনি পুলিশ দিয়ে তাড়াতে চাইছেন না। ঠিকই আছে, তাই হওয়ার কথা, মানুষের তো কথা বলার অধিকার দিতে হবে। তো প্রশ্নটা যে জায়গাটাতে, সেই জায়গাটিতে হচ্ছে যে ফিলোসফার হিসেবে তিনি দেশে সফল চেয়ে বেশি ব্যাপার সারা পৃথিবীতে সফল। এখন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে সফল হবেন কি হবেন না। প্রথমত কথা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সফল হতেই হবে, সফল না হওয়ার কোনো সুযোগ নাই। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের সফল হওয়া বা সাফল্যের সাথে বাংলাদেশের সাফল্য জড়িত, ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যর্থতার সঙ্গে বাংলাদেশের ব্যর্থতা জড়িত। একজন ব্যক্তির চেয়ে দেশ অনেক 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 বড়। সুতরাং ব্যক্তির সাফল্য বা ব্যক্তির ব্যর্থতার চেয়ে দেশের সাফল্য বা ব্যর্থতা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং ডক্টর ইউনূস সেটা খুব ভালো করে জানেন, ভালো করে বোঝেন। নিশ্চয়ই তিনি সফল হবেন, অ্যাডমিনিস্ট্রেটর হিসেবেও সফল হবেন, কারণ তিনি গ্রামীণ ব্যাংক তৈরি করেছেন। হ্যাঁ, গ্রামীণ ব্যাংক আর দেশ পার্থক্য আছে, নিঃসন্দেহে পার্থক্য আছে, তার সঙ্গে একটির সঙ্গে আরেকটির কোনো তুলনাই চলে না। কিন্তু তার যে বিশ্বখ্যাতি, তার যে সারা পৃথিবীব্যাপী তার যে ধারণা, কাজ করার যে ধারণা, তার যে আইডিয়া, এই সমস্ত জিনিস মিলিয়ে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে
তার সফল না হওয়ার কোনো কারণ নাই। অনেক ঝুঁকি আছে, অনেক কষ্ট আছে, অনেক প্রতিকূলতা আছে, কিন্তু এটা অবশ্যই সম্ভব। কিন্তু তার জন্য তাকে আরও একটু নির্দয় হওয়া সম্ভবত জরুরি। এবং তিনি যাদেরকে দিয়ে প্রশাসন সাজাচ্ছেন, বিশেষ করে বেসামরিক প্রশাসন সাজাচ্ছেন, সেই জায়গাটা অনেক বেশি ঢিলে ঢালা, সেই জায়গাটা দৃশ্যমানভাবে সেই জায়গার দক্ষতা প্রশ্নবিদ্ধ। এই জায়গাটি আমার ধারণাতে তাকে ঠিক করতে হবে। তাকে ওই জায়গাটিতে আরও অনেক সক্ষম লোক দরকার, যার অনেক দ্রুত গতির লোক দরকার। উপদেষ্টাদের মধ্যে যাদের গতি অনেক কম, যারা দৃশ্যমান নয়, যাদের কাজ মানুষ, যাদেরকে মানুষ দেখছে না কোথাও, কিন্তু তাদের দেখা যাওয়া দরকার, সেই জায়গাগুলোতে ডক্টর মোহাম্মদ ইউনূসের দৃষ্টি দেওয়া দরকার। এবং তিনি যদি সেটা দেন তাহলে ওই জায়গাগুলোয় গতিশীলতা আসবে এবং মানুষের মধ্যে মনে হবে যে না, এই তো সরকার আছে, সরকার কাজ করছে। এই জায়গাটিতে যদি একটু ঠিক করা যায়, ঠিক করা যায় হয়তো ঠিকই আছে, আর একটু দৃশ্যমান করা দরকার। আর সেই দৃশ্যমান জায়গাতে যদি পৌঁছানো যায় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বাংলাদেশকে সত্যি সত্যি একটা নতুন বাংলাদেশের মোড়কে তৈরি করে রেখে যেতে পারবে। শেখ হাসিনার নির্দয়, নিষ্ঠুর, অমানবিক, রক্তাক্ত বাংলাদেশ ডক্টর ইউনূস নিশ্চয়ই মুছে দিয়ে এক ধরনের, যে মানে এক ধরনের বলতে যে স্বপ্ন দেখে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই বাংলাদেশের রূপ দিয়ে যেতে পারবেন। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরেকটু কঠোর হতে হবে। তার যে সমস্ত উপদেষ্টাদের নিয়ে প্রশ্ন থাকবে সেই সমস্ত উপদেষ্টাদের বিষয়ে তার নিজের মূল্যায়ন করতে হবে। আর উপদেষ্টাদের ভেতরে সম্ভবত একটা কোঅর্ডিনেশনের জায়গাটা তৈরি করা দরকার। উপদেষ্টাদের ভেতরে একটা কোঅর্ডিনেশনের জায়গাটা হচ্ছে এরকম যে একজন উপদেষ্টা থাকতে পারেন এরকম যে তিনি সামগ্রিকভাবে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন। কোন মন্ত্রণালয় কি করছে কি করছে না সেটা ডক্টর ইউনূসের চোখের সামনে স্পষ্টভাবে থাকবে। কিছু কিছু কাজ যদি গতিশীলতার সঙ্গে করা হয় তাহলে অবশ্যই এই জায়গাটি সফল হওয়ার সুযোগ আছে বাংলাদেশের।